প্রায় 10 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মৃদু কণ্ঠে বলল সুব্রতা। কি হয়েছে? আমরা এখন কোথায় যাব? সাদাফ সোজা সাপটা জবাব দিল। জানি না। সুব্রতার চোখ কপালে উঠে গেল, বিস্ময় নিয়ে বলল, মানে জানেন না মানে কি? আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো এখন? মনে হচ্ছে জায়গাটা গ্রামের দিকে। সাদাফ জবাব দিল না। আবারও ফোন লাগালো আরাফকে। এবার ফোনটাই বন্ধ। এই মুহূর্তে আরাফকে ধরে ইচ্ছে মতো পেটাতে ইচ্ছে করছে সাদাফের। একটা মানুষ এতটা কেয়ারলেস কি করে হতে পারে? সাদাফরা যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার পাশের ঘরের জানালাটা খুলে গেল হঠাৎ। কেউ একজন তীক্ষ্ণ আলো ছুড়ে দিয়ে বলল, কেডাই কথা কয়? কে ওইখানে? হাসমত? সাদাফ সুব্রতা উত্তর খুঁজে পাচ্ছে না। কি বলবে গুছিয়ে নেওয়ার আগেই বাহিরের দরজাটা খুলে বেরিয়ে এলো একটি লোক। টর্চের আলো লোকটির বিপরীতে হওয়ায় লোকটির মুখ দেখতে পারল না তারা। লোকটি গলা খাঁকারে দিয়ে বলে উঠল, আব্বা, হাসমত না একটা মাইয়া আর একটা পোলা নিয়া খাড়াই আছে, চিন্তাছি না। ওই বেটা বাড়ি কই? মাইয়া মানুষ লইয়া রাইতের বেলা এইখানে দাঁড়াই আছো কেন? মতলব কি? সাদাফ অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আসলে আমরা ঢাকা যাচ্ছিলাম, গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় আটকে পড়েছি। এই রাতে তো গাড়িও পাওয়া যাচ্ছে না, তাই এখানে দাঁড়িয়ে আছি। সাদাফের কথাটা বিশ্বাসযোগ্য হলো কিনা বোঝা গেল না। লোকটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, টর্চের আলো ওদের মুখে ফেলে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। ততক্ষণে আরও দুজন লোক এসে দাঁড়িয়েছে তারই পাশে। তাদের মধ্যে একজন বৃদ্ধ। বৃদ্ধ লোকটি বলল, তা তোমার সাথে মাইয়াটা কেডা? ভাগায় লইয়া আইছো নাকি? সাদাফ স্পষ্ট গলায় বলল, না, ভাগিয়ে আনবো কেন? ও আমার বউ। লোকটির চোখে মুখে সন্দেহী গলায় বলল, কিন্তু মাইয়ার গায়ে তো বিয়াতের কোনো চিহ্ন নেই, নাকফুল চুড়ি কিছুই তো নাই। সাদাফ নির্লিপ্ত গলায় বলল, এখন কি মেয়েরা এসব মানে চাচা? তাও ঠিক। চাচা, আজকে রাত্রে কি থাকা যাবে এখানে? আশেপাশে হোটেল টাইপ কিছু আছে? হোটেল তো শহরের মধ্যে এখানে পাইতা না, তয় আমাগো বাড়ি থাকতে পারো। স্বামী স্ত্রী যখন, তখন আর সমস্যা নেই। সাথে সাথেই পাশ থেকে কেউ বলে উঠল, মামা, এইখানকার মানুষকে বিশ্বাস করুন যায়? বিয়া আসলে হয়েছে কিনা কেটা জানে? থাকতে দেওয়া যদি ঝামেলায় পড়েন। আপনি হইলেন হাজি মানুষ, মান সম্মান আছে না? লোকটি এবার চিন্তিত হয়ে পড়ল। খানিক চুপ থেকে বলল, তয় কি করতাম? এই পোলাপাইন দুইটা এই রাতে চা কই যাইব? আল্লাহর দুনিয়ায় বিপদের মানুষের সাহায্য না করলে আল্লাহ বেজার হব। ছেলেটি এবার ফিসফিস করে বলে উঠল, মামা, আমি কই কি, আপনি তো কাজী, এখান কাম করেন, হেগর আবার বিয়া করাই দেন। কোনো ঝামেলা হইলে তো প্রমাণ দিতে পারবেন যে হেরা জামাইব। লোকটির কথায় চমকে উঠল সাদাফ, সুব্রতা। এইসব কি বলছে এরা? লোকটিকে ঠাডিয়ে চর বসাতে ইচ্ছে করছে সাদাফের। এমন ফালতু আর বলদমার্কা আইডিয়া দেওয়ার জন্য লোকটিকে গুনে গুনে 200 থাপ্পড় দেওয়া উচিত। সুব্রতা একদম মেরে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে? কেন হচ্ছে? সবই যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। তবে বৃদ্ধ লোকটির গলায় খুশি খুশি। ভাগ্নের আইডিয়াটা চমৎকার লেগেছে তার। ভালো বলেছ মিজান, তোমরা ঘরে আও। আলামিনের মা, ও আলামিনের মা, মেহমান আইছে, সমাধান করো। সাদা ঠাঁই দাঁড়িয়ে আছে। এর থেকে ওই ভাঙা চায়ের দোকানে ঝিম ধরে বসে থাকাটাও ভালো ছিল। কেন যে এই আরাফকে ভরসা করতে গেল? তাকে এমন বিপদে ফেলে নির্ঘাত নাক ডেকে ঘুমোচ্ছে ফাজলটা। একটা শক্ত চৌকিতে বসে আছে সাদাফ, তার থেকে একটু দূরেই গুটিসুটি হয়ে বসে আছে সুব্রতা। বৃদ্ধ লোকটি কি সব খাতাপত্র নিয়ে বসেছেন তাদের বিয়ে পড়াবে বলে। সাদাফ অনেকবার বলেছে এসবের দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা?
এদিকে শুভ্রতা কেঁদে দিবে দিবে অবস্থা। রাগ জিনিসটা যে খুবই খারাপ, আর রাগ করে নেওয়ার সিদ্ধান্তটা যে তার থেকেও ভয়ঙ্কর খারাপ, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে শুভ্রতা। হাজারবার বোঝানোর পরেও বদ্ধপরিকর বৃদ্ধ গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবা, পুরো নাম? সাদাফ বাধ্য হয়ে বলল। রাফাত আল সাদাব। বৃদ্ধ এবার শুভ্রতার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি মা? শুভ্রতা উত্তর দিল না। বৃদ্ধের কণ্ঠ তার কান পর্যন্ত পৌঁছালোই না। 3 বার জিজ্ঞেস করার পর অসহায় মুখে বলল, শুভ্রতার নামটাই প্রথম শুনল সাদাফ। এতটুকু সময় একসাথে থাকার পরও কেউ কারোর নামটুকু জিজ্ঞেস করার সময় পায়নি বা প্রয়োজন বোধ করেনি। শুধু নাম কেন, শুভ্রতার চেহারাটাও তেমন ভালো করে খেয়াল করেনি সাদাফ। বৃদ্ধের কথার ভাবনায় ছুট্ট ছিল সাদাফের। বাবা, দেনমোহর লাখুম, 100 টাকা লেখি, চলবো? শেষ পর্যন্ত জোর করেই বিয়েটা হয়েই গেল। কবুল বলার সময় শুভ্রতার গলা চেপে আসছিল। মনে হচ্ছিল গলায় কোনো ধারালো ছুরি ধরে আছে কেউ। বৃদ্ধ লোকটির কথার তোড়ে তৎক্ষণাৎ 101 টাকা দিনমোহর পরিশোধ করতে হলো সাদাফের। দিনমোহর দিতে গিয়ে শুরু হলো আরেক বিপত্তি। 100 টাকা তো আছে, কিন্তু 1 টাকা তো নেই। এখন উপায়? বৃদ্ধ পড়লেন মহা দুশ্চিন্তায়। সবশেষে বৃদ্ধের ভাগ্নের থেকে 10 টাকার পরিবর্তে 1 টাকা নিয়ে দিনমোহর পরিশোধ করলো সাদাফ। শুভ্রতার এই মুহূর্তে পুকুরে ঝাঁপ দিয়ে মরে যেতে ইচ্ছা করছে। তার মা ঠিকই বলে, তার মতো স্থূলবুদ্ধি সম্পন্ন মেয়ে কোনো একদিন স্বেচ্ছায় ভয়ানক ধরনের বিপদে পড়বে। লেগে গেল তো কথা। জানালার পাশে দাঁড়িয়ে আছি শুভ্রতা। টিনের জানালাটা বাতাসের তাণ্ডবে অদ্ভুত রকম শব্দ করে চলেছে সেই কখন থেকে, কিন্তু সেই শব্দ কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না শুভ্রতার। দৃষ্টি বৃষ্টিহীন অন্ধকারে স্থির। মাথায় চলছে হাজারো প্রশ্ন। কি হবে এরপর? ইনসিডেন্টের বিয়ের কথাটা কোনোভাবেই বাবা মার কানে গেলে তারা কি ছেড়ে কথা বলবে? তাকে সারা জীবন ব্যাপী দিয়ে আসা স্বাধীনতায় তারা কি আফসোস করবে না? তাছাড়া ছেলেটাই বা কী করবে এবার? সুযোগ পেলে হামলে পড়বে না তো তার ওপর? স্বামীর অধিকারের প্রশ্ন তুলে জোর জবরদস্তি করবে না তো? শুভ্রতার ভাবনার মাঝেই ভেতরে ঢুকলো সাদাফ। হাতে ভেজা কাপড়। মাত্রই ভেজা কাপড় বদলেছে সে। এক হাতে দরজায় ছিটকিনি দিয়ে ঘুরে দাঁড়াতেই কথা ছুড়ল শুভ্রতা। দেখুন, বিয়ে হয়েছে মানে এই না যে স্বামীর অধিকার ফলাতে আসবেন, তা কিন্তু হবে না। আমি এই বিয়ে মানি না, সো আমার আশেপাশে আসার চেষ্টাও করবেন না। একদমই কথাগুলো বলে থামল শুভ্রতা। সাদাফ ভেজা কাপড়গুলো টিনের বেড়ার সাথে ঝোলানো দড়িটাতে মেরে দিয়ে শুভ্রতার দিকে তাকালো। ঘরের এক কোণে একটি চার্জার লাইট জ্বালানো। ঘরময় আবছা মৃদু অন্ধকার। সাদাফ ভ্রু কুঁচকে বুঝতে পারেনি এমন ভাব নিয়ে বলল, মানে? শুভ্রতা এবার সরাসরি তাকালো। আলো আধারিতে দুজনের মুখই অস্পষ্ট। শুভ্রতা শক্ত গলায় বলল, মানেটা খুব সহজ। আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না, নয়তো ব্যাপারটা ভালো হবে না। সাদাফের মেজাজ এমনিতেই তেতে ছিল। শুভ্রতার কথায় রাগটা এবার 16 কলায় পূর্ণ হলো। কপট রাগ নিয়ে বলল, অদ্ভুত, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আপনাকে ছোঁয়ার জন্য নেচে বেড়াচ্ছি। শুভ্রতা আগের মতোই শক্ত গলায় বলল, অবশ্যই নেচে বেড়াচ্ছেন। একমাত্র আপনার জন্য এত বড় কাহিনী হয়ে গেল। কি দরকার ছিল আমাকে বউ বলার? সত্যিটা বললে আজ এমন একটা পরিস্থিতিতে পড়তে হতো না। বউ বলার যথেষ্ট কারণ ছিল সুব্রতা। গ্রামের লোকেরা ব্যাকডেটেড হয়। এত রাতে একা এক জোড়া ছেলে মেয়েকে নিশ্চয়ই ভালো চোখে দেখতো না ওরা। আর তাছাড়া আপনি আমার কোনো রিলেটিভও নন। তখন আমাদের সাহায্যের প্রয়োজন ছিল। স্বামী স্ত্রী না বলে যদি বলতাম অপরিচিত সহযাত্রী, তাহলে তারা সাহায্য তো দূর, উল্টে সন্দেহের দৃষ্টিতে তাকাতো। তাছাড়া আমি কি জানতাম যে ওরা এমন একটা অ্যাকশন নেবে? তখন নয় জানতেন না বা বুঝতে পারেনি, কিন্তু যখন বিয়ের কথা বলল তখন তো অ্যাটলিস্ট সত্যটা বলতে পারতেন। সাদাফ বিরক্ত গলায় বলল,
হ্যাঁ তাই তো, একবার বলি স্বামী স্ত্রী তো আরেকবার বলি স্বামী স্ত্রী নয়, তাহলে ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য? তখন দেখা যেত আমাদের সব কথা অবিশ্বাস করছে তারা। তাছাড়া বিয়েটা আমিও ইচ্ছে করে করিনি, ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বাট কাজে না লাগলে আমি কি করতে পারি? শুভ্রতা দীর্ঘশ্বাস গোপন করে আবারও জানালার বাইরে অন্ধকারের দিকে চোখ রাখলো। তর্ক করার ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই তার। মৃদু গলায় প্রশ্ন করলো। এখান থেকে ঢাকা যাওয়ার উপায় কি? সাদাফ বিছানার এক কোণায় বসে বলল, বাড়ির সাথেই তো রাস্তা। ওনারা বললো রাস্তা থেকে অটোরিকশা দিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত গেলে ওখান থেকে বাস ধরে ঢাকার বাস নাকি অ্যাভেলেবল আছে। শুভ্রতা ছোট করে জবাব দেয়। ও, সাদাফ একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, চাইলে বিছানায় ঘুমোতে পারেন আপনি, চিন্তা করবেন না, আমি বিছানায় শোবো না। ঘরের কোণে একটা পাটি গোছানো আছে, আমি ওতেই ম্যানেজ করে নেব। শুভ্রতার উত্তরের অপেক্ষা না করে গোটানো পাটি মেঝেতে বিছিয়ে নিল সাদাফ। বিছানা থেকে একটা কাঁথা একটা বালিশ নিয়ে চোখ মুখ ঠেকে শটাং হয়ে শুয়ে পড়ল সে। সাদাফের ঠান্ডার ধাঁচ ভালো না। একবার ঠান্ডা লেগে গেলে দীর্ঘদিন জ্বরে ভুগতে হয় তাকে। এই জ্বর আর ঠান্ডার হাত থেকে বাঁচতে এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক, এক কাপ কড়া কফি আর চমৎকার একটা ঘুম প্রয়োজন তার। ভ্রমণপ্রিয় সাদাফের কাছে মেডিসিন থাকলেও কফি খাওয়ার জোগাড় নেই, তাই কফির আশা বাদ দিয়ে চমৎকার একটা ঘুমের প্রস্তুতিতে মেতে উঠল সে। কিন্তু শুভ্রতার চোখে ঘুম নেই। এখনও জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। অযাচিত এক পরিস্থিতির শিকার হয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছে তার। যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে তাকে, নয়তো বাবা মার সামনে দাঁড়ানোর সাহসটুকুও জোগাতে পারবে না সে। বিয়ে নামক ঝঞ্ঝাট থেকে বাঁচতে মুক্ত পাখির মতো উড়তেই মামুর বাসা থেকে একরকম পালিয়ে এসেছে শুভ্রতা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ে নামক ঝঞ্ঝাটেই বাঁধতে হলো তাকে। সারা রাতের বৃষ্টির পর সকালটা যেন সোনালি আলোয় মেতে উঠেছে। গাছগাছালিগুলো সারা রাতে ধুয়ে পরিষ্কার হয়ে সূর্যের নরম আলোয় নিজেদের স্নিগ্ধ রূপ দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে। পাখির কিচিরমিচির আর মানুষের ব্যস্ত কথাবার্তার কলরবে ঘুম ছুটে গেল সাদাফের। আড়মোড়া ভেঙে চোখ পিটপিট করে তাকালো। ডান পাশে টিনের জানালাটা খোলা, সেদিক থেকেই রোদের ঝিলিক এসে লাগছে তার চোখে। জানালার বাইরে ঝকঝকে নীল আকাশে কয়েক সেকেন্ড দৃষ্টি নিবদ্ধ করে উঠে বসে সাদাফ। সচেতন চোখে বিছানার দিকে তাকায়। বিছানা ফাঁকা। সাদাফের কপাল কুঁচকে আসে। বালিশের পাশ থেকে ফোনটা বের করে নিয়ে সময় দেখে 8:20। গ্রামের ঘড়িতে 8টা মানেই অনেক বেলা। সাদাফ তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। দরজা ছিটকিনি খোলা। সাদাফ সতর্ক চোখে এদিক ওদিক তাকায়। কাঁথা আর বালিশটা বিছানায় তুলে রেখে পাটি গুছিয়ে দরজার পাশে রাখে সে। মনে মনে শুভ্রতাকে খোঁজে। কোথায় গেল মেয়েটা? দড়িতে শুকোতে দেয়া কাপড়গুলো গুছিয়ে ব্যাগে রাখতে গিয়ে ব্যাগের পাশেই ভাঁজ করা কাগজটা চোখে পড়ে তার। কাপড়গুলো ব্যাগের পাশে রেখে কৌতূহল নিয়ে কাগজটা মেলে সাদাফ। চিঠিটা শুভ্রতার। ডায়েরির উল্টানা কাগজের মাঝ বরাবর 3টা লাইন মাত্র। আমাকে এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাকি রাস্তাটুকুর দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েই বেরিয়ে পড়লাম। আপনাকে ওই লোকগুলোর জবাব দিতে হবে আবার, জানি। আশা রাখছি সামলে নেবেন। এক পলকে 3টা লাইন পড়ে নিয়ে আগের জায়গাতেই কাগজটা রেখে দিল সাদাফ। শুভ্রতা চলে গিয়েছে জেনে কোনো ভাবাবেগ হলো না তার। যেন এমনটাই আশা করেছিল সে। শুভ্রতার কথা বেমালন ভুলে গিয়ে কাপড়গুলো ব্যাগে গুছিয়ে রাখতে রাখতে ওই লোকগুলোকে কিভাবে ম্যানেজ করা যায় তাই ভাবছে সাদাফ। মিথ্যা খুবই ক্রিটিক্যাল একটি পার্ট। সত্যের মতো হুট করে থমকে দাঁড়াতে পছন্দ করে না মিথ্যা। সে আপন গতিতে এগিয়ে যায়। একবার মিথ্যা বলে সে মিথ্যাকে শক্তপোক্ত করতে গুটি গুটি মিথ্যা, অসংখ্য মিথ্যার জন্ম দিতে হয়। তারপর সরে যেতে হয় সত্য থেকে অনেক দূরে। ব্যাগ গোছানো শেষ করে জানালা ভেদ করে আকাশের দিকে তাকায় সাদাফ। কি একটা অদ্ভুত সম্পর্কে জড়িয়ে গেছে সে আর শুভ্রতা। কয়েক ঘন্টার পরিচয়ে না চাইতেও স্বামী স্ত্রীর মতো পবিত্র বন্ধনে বেঁধে গেছে তারা। অথচ শুভ্রতার চেহারাটা ঝাপসা ভাবেও মনে পড়ছে না সাদাফের।
হয়তো কখনো পড়বেও না, দ্বিতীয়বারের মতো দেখাও হবে না আর। তাদের এই সম্পর্কের কথা জানতেও পারবে না কেউ। পৃথিবীর বুকে রাতের অন্ধকারের সাথে ধামাচাপা পড়বে সব। কি অদ্ভুত এই পৃথিবী! কতই না অপ্রকাশ্য গোপন গল্প বেঁধে আছে তার বুকে। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে তাকে। মাঘের মাঝামাঝি, শীতের তাণ্ডব শেষ হয়ে ফাল্গুনী রঙে সাজতে প্রস্তুত প্রকৃতি। তবে ঢাকায় গ্রীষ্ম, বর্ষা, শীত এই 3 ঋতু ভিন্ন। অন্য কোনো ঋতু বোঝার উপায় নেই। পহেলা ফাল্গুনে বসন্তী রঙের শাড়ি পরে রাস্তাঘাট, পার্ক, রেস্টুরেন্টে মেয়েদের বহর না ছুটলে ফাল্গুন মাসের খোঁজটাও ঠিকঠাকভাবে জোটে না সাদাফের। বনানীর 8তলা অ্যাপার্টমেন্টের 7 তলায় বসে ফাল্গুনের সুবাসটাও খুব একটা পায় না সে। অফিসের এত ঝঞ্ঝালের ভিতরে ভিড়ে ঋতু গোনার সময় আছে নাকি তার? তবুও বর্ষাটাকে বেশ মনে পড়ে। এই বর্ষার এক রাতেই তো ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। কাজের অবসরে 2-3 মাস অন্তর হুঠাৎ সেই রাতটার কথাই মনে পড়ে সাদাফের। খানিকটা বাদে ভুলেও যায়। মাঝে মাঝে নিজের মনে হাসে, আবার ভাবে তারও একটা বউ আছে, অন্ধকারে ঢাকা বউ। শীতের সকালের মিষ্টি আমেজ কাটিয়ে কম্বল ঠেলে উঠে বসল সাদাফ। কাচের জানালা ভেদ করে সোনালি রোদ এসে পড়েছে মেঝেতে। 4 কোণা আকারের রোদ। রোদের এই 4 কোণা রূপের কারণটা ঠিক ধরতে পারল না সাদাফ। বিছানা গুটিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো সে। আর চোখে ড্রয়িং রুমের ঘড়িতেও চোখ বোলালো 7টা 20। তাড়াহুড়ো করে চায়ের পানি গরম করে দিয়ে ডিমের অমলেট করতে ব্যস্ত হয়ে পড়ল। কড়াইয়ের তেলটা গরম হয়ে আসতেই কোকিলের ডাক কানে এলো। 1 বার 2 বার 3 বার। কোকিলের ডাক কানে যেতেই দরজার দিকে সতর্ক দৃষ্টিতে নিক্ষেপ করলো সাদাফ। দরজার কলিং বেলের আওয়াজটা শুনে মাঝে মাঝে নিজেই কনফিউজড হয়ে পড়ে সে। অবিকল সত্যিকারের কোকিল। দরজা থেকে চোখ ফিরিয়ে দক্ষ হাতে অমলেট করা শেষ করলো সে। চুলা নিভিয়ে দরজা দিয়ে কে এগোলো। দরজার বাইরে দাঁড়িয়েছিল আরাফ। সাদাফ দরজা খুলতেই দাঁত কেলিয়ে হাসলো সে। সাদাফ বিরক্তি নিয়ে সরে দাঁড়ালো। ব্রেকফাস্ট রেডি করতে করতে বলল, কাহিনী এত সকাল সকাল আমার বাসায় হানা দেওয়ার এক্সাক্ট কারণটা কি? আরাফ দাঁত বের করে হাসলো। হাসার সাথে সাথেই বাম দিকের অসম্ভব তেরা বেঁকা দাঁতগুলো মুহূর্তের জন্য ঝিলিক দিয়ে উঠল। হাতে একটা পাকা টমেটো তুলে নিয়ে ইনিয়ে বিনিয়ে বলল, অফিস যাবি নাকি দোস্ত? সাদাফ স্থির দৃষ্টিতে তাকালো। সাদাফ যে 8:30টার মধ্যে অফিসের জন্য বেরিয়ে যায় আরাফ তা জানে। নিশ্চয়ই এই কথাটা বলতে এত সকালে বাসায় আসেনি সে। সাদাফের চাহনি দেখে খানিক হাসার চেষ্টা করলো আরাফ, তবে লাভ বিশেষ হলো না। সাদাফকে সে ভালো করেই জানে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে গেলেই খেপে যায় সে। তারপর তার হাতের সেই মায়ের উফ, পুরাতন স্মৃতি আওড়িয়ে আসল কথা পারল সে। আসলে দোস্ত, আজ সন্ধ্যায় কি তুই ফ্রি? সাদাফ ফ্রু নাচিয়ে বলল, কেন বলতো? না মানে আম্মা আসছে। সাদাফ ভ্রুকুচকে বলল, তোর মা আসছে তো আমি কি করতাম? আরাফ ইতস্তত গলায় বলল। না মানে মেয়ে দেখতে যাব। সাদাফ বাঁকা হেসে বলল, বিয়ে করবি নাকি মাম্মু? আরাফ লাজুক হাসি দিয়ে বলল, বিয়ার বয়স হয়েছে না, এখনও বিয়ে না করলে তো ঝামেলা। তুমি তো মামা বিয়ের নামটাও মুখে নাও না। তোমারে ফলো করতে গেলে তো নির্ঘাত চিরকুমার থাকা লাগবো দোস্ত। সাদাফ মৃদু হাসলো। চেয়ার টেনে বসে চায়ের কাপটা হাতে তুলে নিতে নিতে বলল, বেশ তো, কর বিয়ে। তাড়াহুড়ো করে সাদাফের মুখোমুখি বসলো আরাফ। মুখ কালো করে বলল, বিয়ে করো বললেই তো আর বিয়ে হয়ে যায় না। বিয়ে করতে হলে আগে মেয়ে দেখতে হয়, পছন্দ করতে হয়, তারপর না বিয়ে। আমি কিছু জানি না, তুই আমার সাথে মেয়ে দেখতে যাচ্ছিস, ব্যাস। বুঝিসই তো দোস্ত, ফার্স্ট টাইম মেয়ের সামনে গিয়ে নার্ভাস হয়ে গেলে ঝামেলা না। সাদাফ ভ্রুকুচকে বলল,
বাসর ঘরে তো ফার্স্ট টাইমই যাবি, তখন নার্ভাস লাগবে না? নাকি তখন আমাকে সাথে নিবি? আরাফ আমতা আমতা করে বলল, পেঁচা কেন দোস্ত? তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? তোর জন্য সারাটা জীবন কত কিছু করছি আমি, আর আজ? সাদাফ কপাল কুঁচকে বলল, হয়েছে, আর সেন্টি খাইও না মামা। তুমি আমার জন্য বহুত করেছো, আমারে বিপদের মধ্যে ফেলে নাক ডেকে ঘুমাইছো। তা কি ভুলে গেছি আমি? শালা কেয়ারলেস কোথাকার। আরাফ অসহায় দৃষ্টিতে তাকালো, মুখটা ছোট করে বলল, অমন করস কেন? সেই দিন অ্যালার্জি ট্যাবলেট খেয়েছিলাম বলেই না ঘুমিয়ে পড়েছিলাম, নয়তো তোরে বিপদে রেখে কি আমি ঘুমিয়ে পারতে পারি বল? তাছাড়া সেই 7-8 মাস আগের কথা এখন কেন টানছিস বলতো? সাদাফ জবাব দিল না। ব্রেকফাস্ট শেষ করে রুমের দিকে যেতে যেতে বলল, অফিসে কাজে যা, ফিতে ফিতে 10টা বেজে যাবে। সাদাফের পেছনে হাঁটতে হাঁটতে নাছরবান্ধা গলায় বলে উঠল আরাফ। প্লিজ দোস্ত, চল না, একটু ম্যানেজ কর দোস্ত। সাদাফ বিরক্তি গলায় বলল, তুই ভালো করে জানিস মেয়ে দেখা বিষয়টা একদমই পছন্দ নয় আমার, তারপরে জোর করছিস কেন বলতো? আরাফ বাচ্চাদের মতো মুখ করে বলল, তোর জন্য তো আর দেখতে যাচ্ছিস না, যাচ্ছিস তো আমার জন্য। সাদাফ অফিসের শার্ট গায়ে চড়াতে চড়াতে বলল, পারবো না। আম্মাও তোকে সাথে নিতে বলছে সাদাব, আম্মা তোরে ছাড়া যাবে না দেখিস। সাদাফ টাইয়ের নট বাঁধতে বাঁধতে ছোট্ট করে নিঃশ্বাস ফেল। ডান হাতের কবজিতে বড় ডায়ালের ঘড়িটা পড়তে গিয়ে বলল, মেয়ের বাড়ি কই, কয়টা যেতে হবে? আরাফ স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, বেশি দূর না তো, এই যে উত্তরা মডেল টাউনের পাশেই বাসা, 7টা নাগাদ গেলেই চলবে, ডিনারের দাওয়াত দিয়েছে ওরা। সাদাফ অদ্ভুত চোখে তাকালো, বিস্মিত গলায় বলল, উত্তরা? বনানী থেকে উত্তরা খুব কাছে মনে হচ্ছে তো, ডাফা একটা। আরাফ বোকা হাসি হাসলো। জানালার কাঁচ ভেদ করে আসা রোদে আবারও ঝিলিক দিয়ে উঠল তার বাঁকা দাঁত। কলিং বেলের প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল শেফার। ঘুমো ঘুমো চোখটা কয়েকবার পিটপিট করে আবারও উপর হয়ে শুয়ে পড়ল সে। খানিক বাদে আবারও সে বিরক্তিকর শব্দ। শেফা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিছানায় উঠে বসলো। গায়ের টি শার্টটা টেনে ঠিক করে বিছানা থেকে নেমে দাঁড়ালো সে। এলোমেলো চুলগুলোকে হাত খোপা করতে করতে দরজার ফুঁকোয় চোখ রাখলো। ফুঁকো থেকে চোখ সরিয়ে তাড়াহুড়ো করে দরজাটা খুলল শেফা। দরজার বাইরে দাঁড়িয়ে আছে 20-21 বছরের তরুণী। গায়ে লেমন কালারের টপস আর ব্ল্যাক স্কার্ট। গলায় ঝুলছে বিভিন্ন রঙের সংমিশ্রণে তৈরি পাতলা ওড়না। গায়ে চড়ানো কালো রঙের শাল। মেয়েটাকে দেখেই উত্তেজনায় লাফিয়ে উঠল শেফা। দু হাতে শক্ত করে চেপে ধরে বলল, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ সুব্রতা, তুই হঠাৎ? শুভ্রতা মৃদু হেসে বলল, উফ আপু, মেরে ফেলবে নাকি? ছাড়ো তো। শেফা শুভ্রতাকে ছেড়ে সরে দাঁড়াতেই ভেতরে ঢুকলো শুভ্রতা। কাঁধের ব্যাগটা সোফায় রাখতে রাখতে বলল, খালামণি কই আপু? শেফা সোফায় পা তুলে আরাম করে বসলো। শুভ্রতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, হ্যাঁ রে, মা তো ফুপির বাসায় গেছে, দুপুরের দিকেই চলে আসবে। ছোট খালামণি কেমন আছে রে? শুভ্রতা গায়ের শালটা খুলে রাখতে রাখতে বলল, সবাই ভালো আছে। আগে বলো ব্রেকফাস্টে কি আছে? প্রচন্ড ক্ষুধা পেয়েছে আপু, না খেয়েই বেরিয়ে এসেছি বুঝলে, তাড়াতাড়ি খেতে দাও তো। শেফা সন্দেহী চোখে তাকালো, আগ্রহ নিয়ে বলল, না খেয়ে বেরিয়ে এসেছিস মানে? পালিয়ে এসেছিস নাকি? শুভ্রতা কঠিন চোখে তাকালো, ভ্রুকুচকে বলল, পালাবো কেন? আর পালালে ঢাকার বাইরে না গিয়ে ধানমন্ডি থেকে উত্তরায় কেন আসবো, তাও আবার বড় খালামণির কাছে? পাগল। শেফা হেসে বলল, তোর তো আবার পালিয়ে বেড়ানোর ধাত আছে, তাই বললাম। বিয়ে করবি না বলে এত দৌড়াদৌড়ির কি আছে? এর থেকে একটা ছেলে পছন্দ করে বিয়ে করে ফেললেও তো পারিস। ছোট খালু যেমন মানুষ, তোকে কিচ্ছুটি বলবে না। শুভ্রতা প্রতি উত্তরে নিশ্চুপ বসে রইল। শেফা আরেকটু আরাম করে বসে সামনের দিকে সামান্য ঝুঁকে এসে ফিসফিস করে বলল, সত্যি করে বল তো, তোর কি সত্যিই কোনো বিয়ে নেই? মানে এই সেম এজ টাইপ রিলেশনশিপ টাইপ কিছু? শুভ্রতা মুখ বাঁকিয়ে বলল,
তুমি একটু বেশি ভাবো আপু। শেফা হতাশ গলায় বলল, তো বারবার পালাস কেন? বারবার কোথায় আপু? সেই তো 7-8 মাস আগে মামুর সাথে রাগারাগি করে চলে এলাম, তারপর আর কবে পালিয়েছি আমি? এরপর বিয়ের কথা হয়নি বলেই পালাসনি? না তো ঠিকই পালাতিস। ওটা নিয়ে দুবার এমন কাণ্ড করেছিস তুই, কি লাভ হয় বলতো? আমি হলে তো নিজে নিজে বিয়ে করে ফেলতাম। শুভ্রতা মৃদু হেসে বলল, আম্মুর জন্যই তো এমনটা হয়। বাবা তো চাইছে না বিয়ে দিতে, তাহলে এত বাড়াবাড়ি কেন? তাছাড়া আমার ইচ্ছে পুরো বাংলাদেশ চষে বেড়ানোর, স্বাধীন চোখে সবটা দেখা। এইসব আবালদের বিয়ে করে 2-3 বছরে 2টা বাচ্চা ফুটিয়ে চুলো গুঁতোতে বলো আমায়? কখনো নয়, নেভার। শেফা হেসে ফেলল। শুভ্রতাকে বেশ বোকা বলে মনে হয় তার। এত ভালো ভালো পাত্রকে কেন এই ঠুনকো কারণে রিজেক্ট করে? শেফা তো কখনোই করতো না। কি আছে এই বাংলাদেশে যা দেখার জন্য এত পাগলামো শুভ্রতার? প্রকৃতি নামক ভারী শব্দটা বোধগম্য হয় না শেফার। তার কাছে তো বিয়ে, বর, বাচ্চা এই নিয়েই জীবন, সুখী জীবন। এবার একটা মনের মতো ছেলে পেলেই হলো তার, আর কি চাই? শেফার ভাবনার মাঝেই বলে উঠল শুভ্রতা, শীতের শেষের দিকেও কি ভীষণ ঠান্ডা পড়েছে দেখেছ? রাস্তায় যা একটু রোদ আছে, ঘরে তো একদম কাঁপাকাঁপি অবস্থা। আচ্ছা, খালামণি হঠাৎ জরুরি তরবে ডেকে পাঠালো কেন বলো তো? সিরিয়াস কিছু? শেফা অবাক হয়ে বলল, মা ডেকে পাঠিয়েছে তোকে? শুভ্রতা মাথা নেড়ে বলল, কেন, জানো না তুমি? না তো, আমায় তো কিছু বলেনি। সকাল থেকে তো বাজারপাতি নিয়েই ব্যস্ত ছিল। এই কাহিনী কি বলতো? সুব্রতা হতাশ চোখে তাকালো। রাত 8টা। মাঘের শেষেও ঠান্ডাটা যেন কামড়ে ধরছে শরীর। যানবাহনে পরিপূর্ণ উত্তরাও ঢাকা পড়েছে ঘন কুয়াশায়। ল্যাম্পপোস্টের আলোতে কুয়াশাগুলো ধোয়ার মতো কুণ্ডলি পাকাচ্ছে, কাছাকাছি আসতেই মিলিয়ে যাচ্ছে বাতাসে। এই শুভ্র কুয়াশার চাদর ভেদ করেই মেঘের বাড়িতে এসে পৌঁছেছে সাদাফ ও বাকিরা। বেশ সাজানো গোছানো ড্রয়িং রুম, ডান পাশে দেয়ালে বেশ কিছু ফ্যামিলি ফটো। সেই ফটোগুলোতে চোখ বোলাচ্ছে সাদাফ। হালকা নীল টি শার্ট আর কালো ব্লেজারে স্নিগ্ধ লাগছে তাকে। সাদাফের সামনে সোফাটাতেই বসে আছেন একজন মধ্যবয়স্ক লোক। নাকের নিচে পুরুষালী গোঁফ, শক্তপোক্ত শরীর। বয়স 50-এর ঘর পেরোলেও চুলে আর গোঁফে পাক ধরেছে মাত্র। চোখে মুখে কাঠিন্য স্পষ্ট। লোকটি ভারী গলায় আরাফের মামার সাথে আলাপ আলোচনা চালাচ্ছিলেন। এক পর্যায়ে গল্প থামিয়ে সাদাফের দিকে তাকালেন, শান্ত গলায় বললেন, ওনাকে তো চিনলাম না। আরাফের মামা বিগলিত হাসি নিয়ে বললেন, ও আরাফের বন্ধু, অসাধারণ একটা ছেলে। ছাত্র জীবনে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, এখন চাকরিও করছে মাশাল্লাহ। চাকরির 2 বছরের মাথায় বনানীতে ফ্ল্যাট কিনে হুলস্থল কাণ্ড। লোকটি মৃদু হেসে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন সাদাফের মুখে, শান্ত গলায় বললেন, নাম কি তোমার বাবা? রাফাত আল সাদাফ। রাফাত আল সাদাফ, বেশ ভালো নাম। বাড়ির সবাই ভালো আছেন? সাদাফ মৃদু হেসে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। লিয়াকাত সাহেব হাসলেন। হঠাৎ করেই খেয়াল করলেন অচেনা এই ছেলেটাকে বেশ ভালো লাগছে তার। স্বল্পভাষী ছেলেটির নিঃসংকোচ কথাবার্তায় সে কি তেজ, কোনো কৃত্রিম ভঙ্গিমা নেই তার চোখে। কাউকে আকৃষ্ট করার জন্য মিথ্যা হাসিও ঝুলে নেই তার ঠোঁটে। সব যেন খুব সাধারণ এবং সত্য। ড্রয়িং রুমের পাশের রুমটিতেই শেফাকে সাজাতে ব্যস্ত শুভ্রতা। শেফাকে নিয়ে বের হওয়ার আগ মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলা রাফাত আল সাদাফ নামটা কানে এলো তার। কণ্ঠের ঝংকার আর নামটা কানে যেতেই চমকে উঠল শুভ্রতা। কণ্ঠটা অর্ধপরিচিত হলেও নামটা সে তারই। ঠিক এই নামের মানুষটির সাথেই তো। শুভ্রতার ভাবনার মাঝে চাপা গলায় ডেকে উঠল সাদিয়া বেগম। কি রে সুব্রতা,
দাঁড়িয়ে পড়লি কেন? নিয়ে যা ওকে। সাদিয়া বেগমের কথায় ঘুর কাটল সুব্রতার। ঢোক গিলে শুকনো গলা ভেজানোর বৃথা চেষ্টা করে বলল, তুমি তো নিয়ে যাও না খালামণি, আমি বরং খাবার রেডি করি প্লিজ। সাদিয়া বেগম গরম চোখে তাকালেন। কিছু একটা ভেবে চোখের ইশারায় সম্মতি জানিয়ে সেফাকে নিয়ে বেরিয়ে গেলেন। সাথে সাথে পর্দা সরিয়ে উকি দিল সুব্রতা। ডান পাশের সোফায় বসে থাকা সাদাফকে চোখে পড়ল তার। সাথে সাথেই কেঁপে উঠল বুক। হালকা নীল টি শার্টের ওপর কালো ব্লেজার, ডেনিম ব্লু জিন্স, পায়ে কেটস, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি আর কপালে পড়ে থাকা সিল্কি চুলগুলোতে মাতাল করার সুন্দর লাগছে ছেলেটিকে। প্রথম দিন ট্রেনে দেখে তো এতটা সুন্দর লাগেনি সুব্রতার। তাহলে আজ কেন? আচ্ছা, তবে কি এই ছেলেটাই শেফা আপুকে দেখতে এসছে? কথাটা ভেবেই আটকে উঠল সুব্রতা। তাহলে কি শেফা তার সতীন হতে চলেছে? এসব অদ্ভুত চিন্তাভাবনার মাঝপথেই ভ্রু কুচকালো সুব্রতা। এসব কি ভাবছে সে? শেফার সাথে সাদাফের বিয়ে হলেই বা তার কি যায় আসে? নিজের মনে করা এই প্রশ্নের জবাবে বিড়বিড় করে বলে উঠল সুব্রতা, অবশ্যই আসা যায়। আপুর সাথে ওনার বিয়ে হলে বছরে 100 বার দেখা হবে ওনার সাথে। তখন যদি ব্ল্যাকমেল করে বা বাবা মাকে যদি বলে দেয়, অথবা পালিয়ে আসার জন্য চর লাগায় গালে বা অধিকার চায়। কথাগুলো ভাবতেই শুকিয়ে গেল সুব্রতার গলা। এই ঠান্ডা রাতেও কি ভীষণ গরম লাগছে তার। বুকের গহ্বরে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। টেনশনে মাথা ফেটে যাচ্ছে। কি করবে এখন সুব্রতা? সুব্রতার ফুট করেই কান্না পেয়ে যাচ্ছে। এই গোটা বাংলাদেশে কি দেখতে আসার মতো শুধু শেফা নামক মেয়েটাই ছিল? সুব্রতার বরকে কি সব রেখে তার বোনকেই দেখতে আসতে হলো? নিজের ঠোঁট কামড়ে ধপ করে বিছানায় বসে পড়ল সুব্রতা। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে হাজারো চিন্তায় কপাল ভাঁজ করল সে। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে এদিক ওদিক পায়চারি করলো। না, কোনো বুদ্ধি আসছে না মাথায়। হঠাৎ করে ব্রেনটা এমন অকেজো হয়ে গেল কেন কে জানে। ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুখের ঘাম মুছে নিয়ে মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলল সুব্রতা। যা হয়ে যাক না কেন, ছেলেটার সামনে যাওয়া চলবে না, কিছুতেই না। সুব্রতার এই প্রতিজ্ঞা বেশিক্ষণ টিকল না। সাদিয়া বেগমের গরম চোখের সামনে টিকতে না পেরে বাধ্য হয়েই নাস্তা সাজিয়ে সামনে যেতে হলো তাকে। রান্নাঘরে হাজারো ভাবনা চিন্তায় নিজেকে শাসনে রাখলেও সাদাফের সামনে যেতেই থুকফুক করে উঠল বুক। সাদাফ আলাপের সাথে খুনসুটিতে ব্যস্ত। সুব্রতাকে ঠিক খেয়াল করেনি সে। সুব্রতা ধুকপুক বুকের সামনের টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখতেই বেখেয়ালিতে দৃষ্টিতে তাকালো সাদাফ। দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকাতেই ভ্রু দুটো কুঁচকে এলো তার। কি ভেবে আবারও সুব্রতার মুখের দিকে তাকালো। মেয়েটাকে বড্ড চেনা লাগছে তার, কোথাও যেন দেখেছে সে, কিন্তু কোথায়? কথাগুলো ভাবতেই চমকে উঠল সে। বিস্ফোরিত দৃষ্টিতে সুব্রতা নিমজ্জিত চোখ দুটোর দিকে তাকালো। বুকের মাঝে হালকা মৃদু ঢিপ ঢিপ শব্দটা ধীরে ধীরে গাঢ় থেকে গাঢ়তর হতে লাগলো। এমন সময় পাশ থেকে প্রশ্ন ছুড়লেন মামা, এই মেয়েটাকে লিয়াকত সাহেব? ভারী মিষ্টি দেখতে। লিয়াকত সাহেব মৃদু হেসে বললেন, আমার ছোট শালিকের মেয়ে সুব্রতা। সুব্রতা নামটা কানে যেতেই আটকে রাখা নিঃশ্বাসটা ছেড়ে নড়ে চড়ে বসলো সাদাফ। অস্থির চোখে এদিক ওদিক তাকিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে আর চোখে সুব্রতার দিকে তাকালো। সুব্রতাও গোপনে তার দিকেই তাকিয়েছিল। সাথে সাথেই চোখাচোখি হয়ে গেল দুজনের। চোখে চোখ পড়তেই দুজনেই চোখ সরিয়ে নিল দ্রুত। অস্বস্তিতে ভারী হয়ে এলো রুমের হাওয়া। দুজনেই জেনে গেল দুজনার পরিচয়। এই অস্বস্তির বাতাসে ছেদ ঘটিয়ে হাসি মুখে বলে উঠলেন মামা, ভারী মিষ্টি নাম। ও তো তাহলে আরাফের হবু শালি হবো। সুব্রতার সাথে সাথেই সাদাফের দিকে তাকালো। তার মানে বিয়েটা সাদাফের নয়। প্রথমে খুশিতে ঝলকে উঠলেও মুহূর্তেই মুখটা কালো হয়ে গেল সুব্রতার। যার সাথেই বিয়ে হোক না কেন, বিয়েটা হয়ে গেলে তো বরাবরের মুখোমুখি হতে হবে তাদের। এখন উপায়? ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে সুব্রতা। 2 সেকেন্ড পরই ঠান্ডা ছাপিয়ে প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়ল সুব্রতা। কাপা হাতে চায়ের কাপটা এগিয়ে দিয়েই ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো সে। মন বলছে এই বুঝি কিছু হলো।
এই বুঝি চিনে ফেললেন, এই বুঝি প্রকাশ করলেন সব। এই ভয়মাখা ক্লান্ত মন নিয়ে শেফার পেছনে সোফায় হাত রেখে মাথা নিচু করে দাঁড়ালো শুভ্রতা। সাদাফ হালকা চোখে শুভ্রতাকে লক্ষ্য করলেও গম্ভীর মুখে বসে রইল। শুভ্রতার আনত মুখের পাশ দিয়ে ছোট ছোট চুলের খেলা করা চাপা নাক, ভারী পল্লবে ঢাকা চোখ, হলদেটে ফর্সা মুখ আর নাকের পাশে কুচকুচে কালো তিল, সব মিলিয়ে অন্যরকম একটা ভালোবাসা ছেয়ে গেল তার মনে। এর আগে কোনো মেয়েকে এতটা এভাবে খেয়াল করেনি সাদাফ। তবে আজ কেন এতটা গুরুত্ব দিচ্ছে সে? ভাগ্যের ফেরে পেয়ে যাওয়া স্ত্রী বলে, নাকি একগুচ্ছ হালাল অধিকার বলে? লিয়াকত সাহেবের কথায় সচেতন চোখে চায়ের কাপে চুমুক দিল সাদাফ। লিয়াকত সাহেব মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, সেই তো। লিয়াকত সাহেবের উত্তরে হালকা হেসে কথা পারলেন মামা। লিয়াকত সাহেব, বলছি কি, বিয়েটা আমরা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। দুপক্ষেরই যখন পছন্দ তখন দেরি করার তো কোনো কারণ দেখি না। লিয়াকত সাহেব খানিক ভেবে বললেন, তা ঠিক, কিন্তু আমার শালিকার শ্বশুরমশাই আর আমার বড় ভাই দুজনেই এবছর হজে যাচ্ছেন। ওনারা দুজনেই আমাদের গার্জিয়ান বলা চলে। তারা হজ থেকে ফিরে এলে বিয়েটা সম্পূর্ণ করতে চাইছি আমরা। এটা তো ফেব্রুয়ারি মাস, জুলাই শেষের দিকে রওনা দিবেন ওনারা, সেপ্টেম্বরের দিকে ফিরে আসবেন। তো বিয়ের ডেটটা আমরা 7-8 মাস পর ঠিক করলে হয়তো বেশি ভালো হতো, এটাই ওনাদের মত। মামা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনাদের সমস্যা বুঝতে পারছি। আসলে কিছুদিন যাবৎ দুলাভাইয়ের শরীরটাও তেমন ভালো যাচ্ছে না। হায়াত মুহূর্তের কথা তো আর বলা যায় না, কখন কি হয়ে যায়। তাই বলছিলাম আপাতত কাবিনটা করিয়ে রাখলে হয় না? রিসেপশনটা না হয় আপনাদের সুবিধা মতোই করলেন। বড়দের গুরুগম্ভীর কথার মাঝেই শেফাকে নিয়ে সরে গেল শুভ্রতা। হাত পা রীতিমতো কাঁপছে তার। সাদাব যখন স্থির দৃষ্টিতে তাকিয়েছিল, শুভ্রতার চোখে লজ্জা, ভয় আর অস্বস্তিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল তার। কি মোহবিষ্ট দৃষ্টি তার! রুমে ঢুকেই বেড টেবিলের ওপর থাকা কাপা হাতে পানির গ্লাসটা তুলে নিল শুভ্রতা। এক চুমুকে সবটা শেষ করে গ্লাস হাতেই ধপ করে বসে পড়ল বিছানায়। শেফা তার দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে তোর? দেখতে এসেছে আমাকে আর ভয়ে মরে যাচ্ছিস তুই? কাহিনী কি? শুভ্রতা অসহায় দৃষ্টিতে তাকালো শেফার দিকে। শেফাকে কি করে বোঝাবে তার অস্থিরতা। কিছুক্ষণ মৌন থেকে নিজেকে শান্ত করলো শুভ্রতা। মৃদু গলায় বলল, তোমার যে বিয়ের ডেট ফিক্সড হয়ে যাচ্ছে আপু, বিয়েটা কি তুমি করছো? শেফা লাজুক হেসে মাথা নাড়ালো। শুভ্রতা যেন লাফিয়ে উঠল। গ্লাসটা টেবিলে রেখে তাড়াহুড়ো করে শেফার সামনের বিছানায় পা তুলে বসলো সে। খ্যাপা গলায় বলল, 2 মিনিট দেখি রাজি হয়ে গেলে আপু? একটু ভাববে না? চরিত্র কেমন কে জানে। আজকালকার ছেলেরা কতটা বাজে হয় ধারণা আছে তোমার? এইসব ছেলেরা 10টার সাথে ডেটিং করে বেড়ায়, রুম ডেট, হ্যান ত্যান কত কিছু করে। আর এই ছেলেটাকে দেখেই তো আস্ত চিট মনে হচ্ছে, দেখতেও অনেকটা বলদের মতো। এই বলদটাকে বিয়ে করবে তুমি? শেফা সরু চোখে তাকালো, স্বাভাবিক গলায় বলল, আরে এখনকার ছেলেরা, এই দুটো শব্দ বলেই তো সব সমস্যার সমাধান করে দিলি রে বোন। দেখ, এখনকার সব ছেলেদের চরিত্রই যদি 420 হয়, তাহলে সব জামাই এমন। এতে আমার একার চাপ নেওয়ার তো কিচ্ছু নেই। সবাই যদি 10 মাইয়ার বাবুকে নিয়ে বিয়ে করে খুশি খুশি হানিমুনে যেতে পারে, তাহলে আমি একা ভার্জিনিটি খুঁজতে গিয়ে চিরকুমারী থাকতে যাব কেন? একটু চালাক হ, বুঝলি? বিয়ের পর এমন টাইট দেব না, চরিত্রে 100-এ 100 হয়ে যাবে আমার জামাই। সো নো চাপ। আর বলদ কোথা দেখলি? দেখতে তো বেশ ভালো, যদিও পাশের ছেলেটা হেব্বি ছিল, একেবারে জোশ। কিন্তু প্রবলেম কি জানিস? ব্যাটাটা খুবই গম্ভীর। আমার বাবা এত গম্ভীর ছেলে ভালো লাগে না। সো আমি রাজি। কথাটা শেষ করেই দাঁত বের করে হাসলো শেফা। শুভ্রতা ব্যর্থতা ঘেরা চোখে তাকালো। বোনকে এত কিছু বোঝানোর পরও যখন বিয়েতে খুশিতে নাচছে, সেখানে আর কী বা বলতে পারে সে? রাতের খাবার নিয়ে ব্যস্ত সবাই। আরাফের মায়ের জোরাজুরিতে সাইদা বেগমকেও চেয়ার টেনে বসতে হয়েছে পাশে।
যার পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়েই খাবার সার্ভ করতে হচ্ছে শেফাকে। তাকে একটু আধটু সাহায্য করছে সুব্রতা। খাবার টেবিলে সাদাফের চোখে না পড়ার মতো জায়গা বেছেই দাঁড়িয়েছে সুব্রতা। সাদাফ থেকে নিজেকে আড়াল করার কত উদ্যোগ তার, কিন্তু নিয়তি নামক বস্তুটি সুব্রতার এই লুকোচুরিকে খুব একটা প্রশ্রয় দিল না। তার সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হুট করেই গম্ভীর গলায় বলে উঠলেন লিয়াকত সাহেব। সুব্রতা মা, সাদাবকে বাদ দাও, ওর প্লেটটা খালি পড়ে আছে তো। লিয়াকত সাহেবের কথায় চমকে উঠল সুব্রতা। সাদাফও অস্বস্তিতে উসখুস করে উঠল। লিয়াকত সাহেবের তারায় বাধ্য হয়ে সাদাফের পাশে গিয়ে দাঁড়ালো সুব্রতা। কিছুটা ঝুঁকে সাদাফের প্লেটে ভাত দিতে গিয়েই সাদাফের গায়ের হালকা মিষ্টি গন্ধ ধাক্কা দিয়ে গেল নাকে। সুব্রতার শুষ্ক অনুভূতিগুলো হঠাৎই যেন ভরা বর্ষার মাতাল নদীর মতো টলমলে করে উঠল। কাপা হাতে ভাত দিতে গিয়ে কিছু ভাত পড়ে গেল সাদাফের গায়ে। সুব্রতা অস্বস্তি আর কাপা হাত দিয়ে মৃদু গলায় বলে উঠল সাদাফ, এটা তো ওকে, আর লাগবে না, আমার হয়ে গেছে। সুব্রতা মাথা এলিয়ে সরে দাঁড়ালো। সাইদা বেগম বেশ কয়েকবার সুব্রতাকে দেখে নিয়ে তৃপ্তির হাসি হাসলেন। আজকের আগে সুব্রতাকে এত শান্ত আর ভদ্র হয়ে থাকতে দেখেনি কেউ। শেষ পর্যন্ত তাহলে মেয়েটার বাচ্চা মোটা গেল। খাওয়া দাওয়া শেষ করে 10টার দিকে ফেরার জন্য উদ্যোগ করলো তারা। লিয়াকত সাহেবের থেকে বিদায় নেওয়ার ফাঁকে আর চোখে এক দুবার সুব্রতার দিকে তাকালো সাদাফ। মেয়েটা যে ভয়ে সিটিয়ে আছে তা বেশ বুঝতে পারছে সাদাফ। আচ্ছা, কিসের এত ভয় ওর? ওর কি বিয়ে হয়ে গেছে, নাকি ভালোবাসার কেউ আছে? সেই ভালোবাসার মানুষটিকে আঁকড়ে রাখতেই কি সাদাফকে ভয় পাচ্ছে সুব্রতা? কথাগুলো ভেবে গোপনে দীর্ঘশ্বাস ফেলল সাদাফ। সবার থেকে বিদায় নিয়ে সাদাফরা বেরিয়ে যেতেই মনের এক কোণায় বেজে উঠল এক স্পষ্ট সুর, সে আমার বর। কিন্তু মুখের সেই কথা মন পর্যন্ত পৌঁছালো না। সাদাফের হাসি মাখা মুখটাই চোখের সামনে ভেসে উঠল হঠাৎ। পাশে রাখা বালিশটা শক্ত করে আঁকড়ে ধরে বিছানায় ঠেস দিয়ে চোখ বন্ধ করলো সুব্রতা। সব কিছুকে ছাপিয়ে সাদাফের প্রতি এক গভীর টান অনুভব করল সে। সাদাফের ঘন ভ্রুজোড়ার নিচে বুদ্ধিদীপ্ত গভীর দুটো চোখ, গভীর চোখে তাকানো, কথার তালে তালে ঠোঁট বাঁকিয়ে হাসা, সবই যেন গভীর থেকে গভীর শিখরে আবদ্ধ করছে তাকে। প্রথম যেদিন ট্রেনে দেখা হয়েছিল সেদিনও সাদাফকে খেয়াল করেছিল সুব্রতা। বেশ ভালোভাবেই খেয়াল করেছিল, কিন্তু এতটা ভালো তো লাগেনি তখন। সব কিছু খুব স্বাভাবিক লেগেছিল তার। তাহলে আজ কেন সাদাফের ছোট ছোট বিষয়গুলোই মুগ্ধ হচ্ছে সুব্রতা? সাদাফের খুব স্বাভাবিক অভ্যাসগুলোকেই কেন অস্বাভাবিক সুন্দর লাগছে তার? সাদাফকে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ বলে গর্ব হচ্ছে কেন? এ কেমন অদ্ভুত আকর্ষণ তার? রাতের অন্ধকারে আর হাড় কাঁপানো শীত কাটিয়ে উজ্জ্বল রোদে হেসে উঠেছে ব্যস্ত শহর ঢাকা। রাস্তাঘাটে ব্যস্ত পায়ে হেঁটে চলেছে কর্মব্যস্ততার মানুষ। রাস্তাগুলো যানবাহনের গর্জনে আবারও হয়ে উঠেছে চঞ্চল। এই ব্যস্তময় অস্থির সকালে শরীরের আগা গোড়া ঢেকে নিশ্চিন্ত ভঙ্গিতে ঘুমোচ্ছিল সুব্রতা। ঠিক তখনই মাথা থেকে কম্বলটা সরিয়ে নিয়ে ডান হাতের বাহু ধরে প্রচণ্ড জোরে ঝাঁকি দিল কেউ। সুব্রতা ভ্রুকুচকে আদো আদো চোখে তাকালো। ঘোলাটে দৃষ্টিতে রাদিবা আহমেদকে দাঁড়িয়ে থাকতে দেখে বালিশ দিয়ে মুখটা আড়াল করে আবারও ঘুমিয়ে পড়ল। রাদিবা আহমেদ বালিশটা সর্বশক্তি দিয়ে ছিনিয়ে নিয়ে বলল, শুভি, এই শুভি, ওঠ বলছি, ওঠ। সুব্রতা বিরক্তিতে কাঁদো কাঁদো হয়ে বলল, প্লিজ মা, যাও তো, আজকে আপাতত ঘুমোতে দাও আমায়। উফ, প্রত্যেকটা দিন এমন যন্ত্রণা, একদম ভালো লাগে না। শুক্রবারটা তো ছাড়ো। এত ঘুম কই পাস তুই? হ্যাঁ, তোদের বয়সে সেই ভোর রাতে বিছানা ছাড়তাম আমরা, আর তুই দেখ 10টা বাজতে চললো তবু ঘুমোচ্ছিস। এমন অলস মেয়েকে দিয়ে আমি কি করব? কি হলো, উঠছিস না কেন? সুব্রতা এবার চেঁচিয়ে উঠে বলল, উফ মা, যাও তো, প্রত্যেকটা দিন তোমার এইসব আজাররা বাণী শুনতে একদম ভালো লাগে না আমার। দয়া করে একটু ঘুমোতে দাও। আজ ভার্সিটিও নেই, তাহলে এত কেন চেঁচাচ্ছ বলো তো? একা একা উঠে গেলে তো আর চেঁচাতে হয় না।
এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে চেঁচাবো না তো আদর করব? লাট সাহেবের মেয়ে হয়ে গেছিস তুই। বাপের আদরে এতটা বিগড়েছে এই মেয়েটা। এক্ষুনি উঠবি তুই। এমন ধিঙ্গি মেয়ে নাকি বেলা 10টা পর্যন্ত ঘুমায়। ছি ছি, মানুষ শুনলে কি বলবে শুনি? কি হলো, উঠলি না এখনো? বিরক্তিতে কিরমির করে উঠে বসল শুভ্রতা। রাগী শরীর জ্বলে যাচ্ছে তার। প্রতিটা সকালে মায়ের মুখের এমন সুধা বাণীতে অতিমাত্রায় বিরক্ত সে। দিন দিন মায়ের এই অত্যাচার চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে। একমাত্র এই কারণটার জন্যই মাঝে মাঝে সন্ন্যাসী হয়ে দেশান্তর হতে ইচ্ছে করে শুভ্রতার। যে জীবনে শান্তিতে দুদণ্ড ঘুমানো যায় না, সে আবার কেমন জীবন? শুভ্রতার এত সব ভাবনার মাঝেই কম্বল টেনে ভাঁজ করতে লাগলেন রাদিবা আহমেদ। মেয়ের দিকে আর চোখে তাকিয়ে বলে উঠলেন, মুখ ফুলিয়ে বসে না থেকে ফ্রেশ হয়ে যা, নাস্তা করে ঝটপট রেডি হয়ে নিবি। এভাবে থম মেরে বসে থাকলে দিব এক চড়। শুভ্রতা মুখ ফুলিয়ে বলল, রেডি হব মানে? রেডি হব কেন? রাদিবা আহমেদ অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজ শিবের বিয়ে ভুলে গেছিস? কাল রাতেও না কত শত গল্প করলি, আর সকালে উঠেই ভুলে গেলি? শুভ্রতা বিছানা থেকে নামতে নামতে বলল, উফ, মাথা থেকে বেরিয়ে গেছিল। রাদিবা আহমেদের উত্তরের অপেক্ষা না করে ওয়াশরুমে ঢুকলো শুভ্রতা। রাদিবা আহমেদ কপাল কুঁচকে বিছানা ছাড়লেন। কম্বল আর বালিশগুলো ঠিক জায়গায় গুছিয়ে রেখে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ালেন। দরজায় দুটো থাপ্পড় দিয়ে মেয়ের উদ্দেশ্য করে বললেন, শুভি, এই শুভি। শুভ্রতা ব্রাশ করছিল, ব্রাশ মুখে নিয়েই অস্পষ্ট উত্তর দিল, আমি রান্না করে যাচ্ছি। তোর বাবা বাজার থেকে ফিরলে একটা ভালো সাইকিয়াট্রিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে বলিস তো, আমি বলতে ভুলে যাব। সাইকিয়াট্রিস্টের নাম শুনে শুভ্রতা ভ্রু কুঁচকালো। তাড়াহুড়ো করে দরজা খুলে মুখ থেকে ব্রাশটা বের করে বলল, সাইকিয়াট্রিস্ট দিয়ে কি হবে মা? এনিহাউ, তুমি কি মানসিকভাবে অসুস্থ মা? আমি আগেই বুঝেছিলাম, নয়তো রাত ভরে এভাবে কেউ চেঁচামেচি করে ঘুম থেকে তোলে। নির্ঘাত কোনো গলত আছে। রাদিবা আহমেদ খোপাটা শক্ত হাতে বাঁধতে বাঁধতে বললেন, একটা থাপ্পড় বসাবো, ফাজলামো করিস? আমি অসুস্থ হতে যাব কেন? সাইকিয়াট্রিস্ট তো তোর জন্য খুঁজছি। শুভ্রতা অবাক চোখে তাকালো, সবিস্ময়ে বলল, আমার জন্য? মা, আমাকে কি তোমার পাগল মনে হয়? রাদিবা আহমেদ তাড়াহুড়ো করে বললেন, আরে তা কেন মনে হবে? কিন্তু আজকাল কিসব হচ্ছে না তোর সাথে? হুটহাট রেগে যাচ্ছিস, কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিস, সব কিছু কেমন ভুলেও যাচ্ছিস। না জানি মাথায় কিসব গন্ডগোল পাকিয়েছিস। দুদিন মাঝে পাগলই হয়ে যাস। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, জানিস না? তাই তুই পাগল হওয়ার আগেই পাগলামোর প্রতিরোধ করার ব্যবস্থা করছি। শুভ্রতা কপাল কুঁচকে বলল, ইউ আর জাস্ট ইম্পসিবল। খাবার টেবিলে বসে রুটি চিবোচ্ছে শুভ্রতা। এমন সময় মাথায় চাটি মেরে ধপ করে পাশের চেয়ারে বসে পড়ল শুভ্রব। শুভ্রতা চেঁচিয়ে উঠল, মা, মা দেখো ভাইয়া মারছে। ঠোঁট উল্টিয়ে শুভ্রতাকে ভেঙালো শুভ্রব। শুভ্রবের পিঠে ধপ করে একটা কিল বসিয়ে দিয়ে আবারও চেঁচিয়ে উঠল শুভ্রতা, মা, ও মা, দেখেছো তোমার ছেলে কিভাবে ধুমধাম করে মারছে আমায়? তুমি কিছু বলবা ওকে? জীবনেও তো আমার সাইড নাও না তুমি, ছেলেই তো তোমার সব। শুভ্রব শুভ্রতার কান টেনে ধরে বলল, হারামি ভাইয়া, এত কূটনীতি কই থেকে শিখেছিস তুই? মা। দুই ভাই বোনের চেঁচামেচিতে চামচ হাতে বেরিয়ে এলেন রাদিবা আহমেদ। চামচ উঁচিয়ে বললেন, আর একটা শব্দ হলে দুটোর পিঠেই বসাবো বলে দিলাম। শুভ্রব, এত বড় বোনের গায়ে হাত তোলাটা কোন ধরনের অসভ্যতা? দিন দিন বেহলাজ হয়ে যাচ্ছ তুমি। খবরদার, এমন যেন আর না দেখি। কথা শেষ করে দুজনের দিকে গরম দৃষ্টি নিক্ষেপ করে রান্নাঘরে ঢুকে গেলেন রাদিবা আহমেদ। সাথে সাথেই দুষ্টু হাসি দিয়ে মুখ ভেঙালো শুভ্রতা। শুভ্রব রাগি চোখে তাকিয়ে বলল, সেপার বিয়েটা হতে দেখালি, তারপর তোর পালা। ডিরেক্ট শ্বশুরবাড়ি ফেলে আসবো তোকে। মোষ্ট দজ্জাল শাশুড়ি দেখে বিয়ে দেবো তোকে, যে তোকে সকাল বিকাল পেটাবে। আহা কি শান্তি। শুভ্রতা আরেকটু রুটি মুখে পুরে নিয়ে বলল, বললেই হলো, আমারটা না ভেবে নিজেরটা ভাব। তোর বউটা পুরো পেতনি হবে দেখিস। দিন রাত জ্বালাতে জ্বালাতে কয়লা করে ফেলবে তোকে।
শুভ্রব আরও কিছু বলবে তার আগেই থালা হাতে ডাইনিং নিয়ে এলেন রাদিব আহমেদ। মাকে আসতে দেখে দুজনে ভদ্র ছেলেমেয়ের মতো খাওয়ার মন দিল। রাদিব আহমেদ শুভ্রবের প্লেটে রুটি তুলে দিতে দিতে বলল, ছেলে পক্ষ থেকে কজন আসবে রে শুভ্রব? কিছু কি বলেছে ওরা? রুটির টুকরো ছুলে ডুবাতে ডুবাতে বলে উঠল শুভ্রব, বড় খালো তো বললো 10 জনের মতো আসবে। ছেলের 2 মামা, 2 বোন, 2 বোন জামাই, ছেলের বড় চাচা, মা, ছেলের এক বন্ধু আর ছেলে নিজে, এই কয়জনই। রাদিব আহমেদ চিন্তিত গলায় বললেন, 10 জন কমই তো, তাই না রে? তবু এই 10 জনের খাবার রাতেই যান বেরিয়ে যাবে বড় আপার। তাছাড়া আমরা, মেজো আপারা আর বড় আপার বাড়ির লোকেরা তো আছেই। সব মিলিয়ে প্রায় 30 জনের মতো হয়ে যাবে, তাই না? শুভ্রব মাথা নাড়ল, কিন্তু গলায় খাবার আটকে গেল শুভ্রতার। ছেলের বন্ধু তো সাদাফ। তবে কি আজ আবারও দেখা হতে চলেছে তাদের? ভাবতেই শরীর ব্যাপী শীতল শিহরণ বয়ে গেল শুভ্রতার। বুকের ওঠানামা বেড়ে গেল বহুগুণ। শরীর মন নিদারুণ অস্থিরতায় অস্থির হয়ে উঠল। নিজের এই অতিরিক্ত আবেগ সাদাফের সামনে প্রকাশ পেয়ে যায় সেই ভয়ে নিজেকে খানিকক্ষণ বকলেও সে। কিন্তু মন কি আর বারণ শুনে? নিজের স্বেচ্ছায় উড়ে বেড়ানোটাই যে তার ব্রত। বারবার বেহায়া হয়ে লজ্জায় রক্তিম হওয়াটাই যে তার জেদ। বিকাল 5টা। শেফাদের ড্রয়িং রুমে সবার সাথেই বসে আছে সাদাফ। মুখ দেখে বোঝা না গেলেও আরাফের প্রতি চরম রকম বিরক্ত সে। এখানে আসার বিন্দু মাত্রও ইচ্ছে ছিল না তার। তবুও প্রতিবারের মতো আরাফ আর আরাফের মামার জোড়াজুড়িতে আসতে বাধ্য হয়েছে সে। দিনটা শুক্রবার বলে কাজের বাহানা দিয়ে পার পাওয়াটাও হয়ে ওঠেনি সাদাফের। আরাফের এমন লিমিটলেস বাড়াবাড়িটা কখনোই সহ্য হয় না তার। সাদাফ যখন তার বিরক্তির প্রহর গুনতে ব্যস্ত, ঠিক তখনই পর্দার আড়াল থেকে তাকেই লক্ষ্য করতে ব্যস্ত দুটো চোখ। সাদাফের ফর্সা গায়ে হালকা গোলাপি পাঞ্জাবি, ক্রিম কালারের জিন্স, কপালের ওপর পড়ে থাকা মসৃণ চুল, গম্ভীর চোখের এদিক ওদিক চাহনি, সবই যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কেউ, তা হয়তো সাদাফের দৃষ্টির মধ্যেই পড়েনি। সাদাফের কালচে লাল ঠোঁটের প্রসারিত হাসির রেখায় যে কেঁপে উঠছে কারো বুক, সেই কম্পনটাও হয়তো ঠাউর করতে পারেনি সাদাফ। বেখেয়ালি মনে পাঞ্জাবির হাতা গোটানোর মতো সাধারণ দৃশ্যটাও যে কারোর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দৃশ্য বলে বোধ হচ্ছে, তা বেখেয়ালিপনায় করা ছোট্ট কাজটাতেও যে কেউ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরে অন্তর্ভুক্ত করে চেঁচিয়ে মরছে কারো মন, সে খবরটাও তার পর্যন্ত পৌঁছায়নি। সবই রয়ে গেছে ওই পর্দাটুকুর আড়ালে, খুব গোপনে এক টুকরো লাজুক হাসির অন্তরালে। ইস, এতেই না কত সুখ, বুকের কত ধুকপুক, কতই না অস্থিরতা মাখা ভয়। শেফার কাবিন উপলক্ষে বাড়িতে হুলস্থুল কাণ্ড। এককালে শেফারা রক্ষণশীল পরিবার বলেই খ্যাত ছিল। কালের প্রবাহে সেই খ্যাতিটা খানিকটা মিয়ে গেলেও সম্পূর্ণরূপে হারিয়ে যায়নি। তারই রেশ ধরে এ যুগে এসেও বাড়ির ছোটোখাটো ব্যাপারে উপচে পড়ে আত্মীয়দের ভিড়। শেফার বড় চাচা, ছোট চাচা, বড় ফুপু, খালা, মামা, এমনকি তাদের শ্বশুরবাড়ির লোকেরাও বাদ পড়ে না এতে। এবারও তাই হলো। বরপক্ষ থেকে মাত্র 10 জন এলেও কনে পক্ষের নিকটাত্মীয় মিলেই হয়ে গেল প্রায় 50 জন। অত্যাধুনিক ফ্ল্যাটে 50 জন মানুষের বসবার খাওয়ার যোগান দেওয়াটা অসম্ভব হলেও বেশ কঠিনই বটে। ড্রয়িং রুম সহ বাসার 4টা বেডরুমে ছেলে, বুড়ো, বাচ্চা আর মহিলাদের নিয়ে গিজগিজে ভিড়। বাচ্চাদের চিল্লাচিল্লি, মুরব্বীদের গল্প, মহিলাদের ফিসফিস, সব মিলিয়ে বাসায় যেন এক দমবন্ধকর অবস্থার সৃষ্টি। এই দমবন্ধকর পরিবেশের এক কোণে সোফায় মাথা নিচু করে বসে আছে সাদাফ। চারপাশে চিল্লাচিল্লি আর অতিরঞ্জিত বাড়াবাড়িতে অসম্ভব রকম বিরক্ত সে। সামান্য একটা কাবিনের জন্য এত আলোড়ন কি প্রয়োজন বুঝতে পারছে না সাদাফ। 1.5 ঘন্টা যাবৎ অস্থির পরিবেশে মিথ্যা হাসি নিয়ে
ঠায় বসে থাকাটাও সাদাফের জন্য রীতিমতো যুদ্ধ, মনের বিরুদ্ধে যুদ্ধ। অতিরঞ্জিত শব্দটা সাদাফের স্বভাব বিরোধী। অতিরিক্ত উচ্ছৃঙ্খলতা, অতিরিক্ত চেঁচামেচি কিছুই পছন্দ নয় তার। তার পছন্দ পাহাড়, মেঘে ঢাকা গোমট আকাশ। ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি অদ্ভুত টান তার। বাবা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় পাহাড়ের সাথে সম্পর্ক করার সুযোগটাও হয়েছে বেশ। চারিদিকে নিস্তব্ধ গাছপালা, পাহাড়ি মাটির গন্ধ, বেপরোয়া ঝর্ণা, তার সাথে মেঘলা আকাশ। আরও কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠে দাঁড়ালো সাদাফ। আরাফকে ইশারায় আশেপাশে আছে বুঝিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছাকাছি আসতেই কানে এলো নারী কণ্ঠের সূক্ষ্ম আওয়াজ। সাদাফ থমকে দাঁড়ালো, কপাল কুঁচকে কিছু একটা ভেবে দরজা পেরিয়ে ছাদে পা রাখলো। ছাদের দক্ষিণ দিকের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। পাঞ্জাবির ওপরে দুটো বোতাম খুলে হাত দুটো ভাঁজ করে তারায় পূর্ণ ঝকঝকে আকাশের দিকে তাকালো সে। ভেতরের গোমট ভাবটা বাইরের ঠান্ডার ছোঁয়ায় খানিকটা কেটে যেতেই সিগারেট ধরালো সাদাফ। সিগারেটে কয়েকটা টান দিতেই কানে এসে লাগলো কারো খিলখিল হাসির শব্দ। আবারও ভ্রু কুঁচকে এলো সাদাফের। সিগারেটটা ফেলে দিয়ে চোখ ফিরিয়ে এদিক ওদিক তাকালো। কাউকে দেখতে না পেলেও পরিচিত নারী কণ্ঠ কানে ভেসে এলো তার। আধ জ্বলা সিগারেটটা পা দিয়ে পিষে ফেলে ডান দিকের মাথা এলিয়ে ছাদের ওপাশে চোখ রাখতেই ফোনে কথা বলতে বলতে বেরিয়ে এলো শুভ্রতা। টেক ইট ইজি জানু, এত মন খারাপ করতে হবে না সোনা। আরে আমি এইটুকু বলতেই সামনে কোনো পুরুষের অবয়ব দেখে থমকে গেল শুভ্রতা। আধো অন্ধকারে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকেই সামনে দাঁড়ানো লোকটি যে সাদাফ তা আবিষ্কার করল শুভ্রতা। অপ্রত্যাশিতভাবে সাদাফের মুখোমুখি হওয়ায় খানিকটা অপ্রস্তুত হলো সে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, পরে কথা বলছি বলে ফোনটা কেটে হাসলো সে মুচকি। সাদাফোর সূক্ষ্ম ঠোঁট মেলালো। তারার মিটমিট আলোতে সেই সূক্ষ্ম হাসি ঠিক চোখে পড়ল না শুভ্রতার। ডান কাঁধের ওড়নাটা আরও খানিকটা টেনে দিয়ে অস্বস্তি ভরা পায়ে দু এক পা এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ল শুভ্রতা, আপনি এখানে? সাদাফ হাসি মুখে জবাব দিল, এমনি অনেকক্ষণ যাবৎ বসে আছি তো তাই ভালো একটু হাঁটাহাঁটি করে আসি। আপনি এখানে রাতের বেলা একা ছাদে? শুভ্রতা হাসার চেষ্টা করে বলল, একটা ফোন কল অ্যাটেন্ড করতে এসেছিলাম, নিচে যা অবস্থা তাতে তো। এতটুকু বলতেই আবারও ফোন বেজে উঠল শুভ্রতার। ফোন ধরে রাখা হাতটা রেলিংয়ের ওপর থাকায় সাদাফের বেখেয়ালি চোখটা আটকে গেল স্ক্রিনে অর্পণ নামটা দেখে চোখ ফেরালো সে। শুভ্রতা অপ্রস্তুত ভঙ্গিতে ফোনটা রিসিভ করে নিচু গলায় বলল,